ইসরায়েলি প্রলোভনে ইরানের উপরে অন্যায় যুদ্ধ শুরু করবার পর ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ঘরে এবং বাইরে সাঁড়াশি আক্রমণে। যুদ্ধের পর প্রথম দফা বৈঠকেও যখন ইরানকে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প শান্তি বৈঠকে মানাতে পারেনি, তারপরেই আমেরিকা শুরু করেছিল নেভাল ব্লকেড। ইরানকে সামুদ্রিক পথে সম্পূর্ণরূপে অবরোধ করে রেখে ইরানের উপরে চাপ তৈরি করার অপচেষ্টা শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ড মনিটারি ফান্ড, পশ্চিম এশিয়ার আরব রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরব আমেরিকা যুক্তরাষ্ট্রের উপরে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করছে অবিলম্বে এই নৌ অবরোধ তুলে নেওয়ার জন্য। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধ চলার কারণেই মধ্যপ্রাচ্যের কোন দেশ বিশ্বের বাজারে তেল, গ্যাস, পেট্রোকেমিক্যালস বা রাসায়নিক সারের মতো অতি প্রয়োজনীয় সামগ্রী বিশ্বের বাজারে বিক্রি করতে পারছে না। একদিকে যেমন আরব রাষ্ট্রগুলি প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক দিক থেকে, এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সম্ভাবনা বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ইরানের সঙ্গে যদি আমেরিকা দ্বিতীয় দফার আলোচনায় বসে শান্তি বৈঠক সফল না করতে পারে, তাহলে বিশ্বের অন্যান্য দেশ তো বটেই, বিশেষ করে আমেরিকা যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মহা সংকট নেমে আসার সম্ভাবনা অতি প্রবল। এই আবহে ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে উঠেছেন ইরানের সঙ্গে যে কোনো মূল্যে একটি রফা সূত্র বের করে যুদ্ধ থেকে বেরিয়ে আসা, যাতে কুল ও মান উভয়ই থাকে। একদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র তার যে সুপার পাওয়ারের তকমা, সেই তকমাও বাঁচে, আবার ইরানের সঙ্গে চুক্তি করার ফলে বিশ্বব্যাপী আমেরিকার যে প্রভুত্ব, তার যে দাদাগিরি সারা পৃথিবীতে এখনো যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে বস কূটনৈতিক দিক থেকে, সেই মুখ রক্ষার চেষ্টা করছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা যুক্তরাষ্ট্র। তারই ফল আমরা এখন দেখতে পাচ্ছি গোটা মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে কূটনৈতিক তৎপরতা তুঙ্গে। ডোনাল্ড ট্রাম্পের পছন্দের পাকিস্তান যুক্তরাষ্ট্র, তিনি খোদ জানিয়েছেন মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান রাষ্ট্রকে তার সবচাইতে বেশি পছন্দ। তার অন্যতম কারণ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ডোনাল্ড ট্রাম্পের প্রিয় পাত্র, তার সঙ্গে শেহবাজ শরীফ। পাকিস্তান রাষ্ট্রের এই দুই রাষ্ট্রপ্রধান এই মুহূর্তে পশ্চিম এশিয়ার আরব দেশগুলির সঙ্গে দফায় দফায় কূটনৈতিক আলোচনা চালাচ্ছে আমেরিকার কাছ থেকে নিয়ে আসা নতুন প্রস্তাব নিয়ে। ইরানের সঙ্গে একদিকে আলোচনা চলছে, পাশাপাশি সৌদি আরব, কাতার, তুরস্কের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলির সঙ্গে দফায় দফায় বৈঠক করে পাকিস্তান মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে ইরান এবং আমেরিকাকে দ্বিতীয় দফার আলোচনার পূর্বেই একটা মোটামুটি রফা সূত্র বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 15ই এপ্রিল আসিম মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, তিনি পৌঁছে গিয়েছেন তেহরানে, আর তাকে স্বাগত জানাতে ইরানের বিদেশ মন্ত্রী ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে স্বয়ং উপস্থিত থেকে স্বাগত জানিয়েছেন আসিম মুনিরকে। আর তারপর প্রথম বৈঠক হয়। ইরানের পক্ষে এই মুহূর্তে আমেরিকার সঙ্গে শান্তি বৈঠকের দায়িত্ব পালন করছেন যিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন, এবং তারপরে সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের অন্যতম দুই প্রধান নেতার সঙ্গে ইতিমধ্যেই আসিম মুনির আলোচনা সেরেছেন। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ 2 দিনের রাষ্ট্রীয় সফর সম্পন্ন করলেন সৌদি আরবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, যার মধ্যে অন্যতম ছিল মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। ইরানের সঙ্গে আমেরিকার শান্তি চুক্তির আগে সৌদি আরবের অবস্থানগত দিক খুঁটিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করেছেন শেহবাজ শরীফ। সৌদি আরবের কূটনৈতিক অবস্থান তিনি ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে আলোচনা করবার পর এই শান্তি বৈঠককে তিনি আরো এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। আজ সন্ধ্যায় শেহবাজ শরীফ রিয়াদ ত্যাগ করবার পর কাতারে এসে পৌঁছেছেন। কাতারের নেতৃত্বের সঙ্গে তিনি আলোচনা করবেন, কারণ ইরানের সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের সংঘাতের বহুবিধ কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য। একদিকে আরবের দেশগুলি আমেরিকার ডলারের মাধ্যমে তেল বিক্রি করায় আমেরিকার যে অর্থনৈতিক আধিপত্য রয়েছে, যাকে পেট্রো ডলার বলে,
ইরান এই পেট্রো ডলারে আধিপত্যকে খর্ব করে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার আধিপত্য কমাতে আগ্রহী। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই রাষ্ট্রগুলিকে সুরক্ষা দেওয়ার নামে আমেরিকা যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণের অর্থ লুণ্ঠন করেছে এই আরব রাষ্ট্রগুলির কাছ থেকে। ওদিকে এই আরব ভূমিতে 19টি সামরিক সেনাছাউনি নির্মাণ করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র, যেখানে এই মুহূর্তে ইরান কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আমেরিকার এই অন্যায় আধিপত্যকে মানতে নারাজ। তাই আরব রাষ্ট্রগুলি এই মুহূর্তে তাদের দৃষ্টিভঙ্গি কি সেই বিষয়ে বুঝতে চাইছেন শেহবাজ শরীফ আমেরিকার মধ্যস্থতাকারী হিসেবে। তিনি আলোচনা করছেন এই সমস্ত রাষ্ট্রের প্রধানদের সঙ্গে। আর শেহবাজ শরীফ কাতারে আলোচনা করার পর তিনি তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন। আর আজ আসিম মুনির যাত্রা করছেন ওয়াশিংটন। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবার পরই ঠিক হবে ইরানের সঙ্গে আমেরিকা মুখোমুখি কবে বসবে এবং তাদের আলোচনা রোডম্যাপ কি হবে। এখনো পর্যন্ত যেটুকু জানা গিয়েছে, আমেরিকা এখনো দুটি দাবি নিয়ে অনড়। এক, হরমুজ প্রণালী ইরানকে খুলতে হবে, তবে পারস্য দেশগুলির সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করতে হচ্ছে আমেরিকা, যার প্রধান শরিক হতে পারে ইরান, তাদের দাবি। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের দাবি মতে ইস্পাহানে ভূগর্ভস্থ যে এনরিচড ইউরেনিয়াম ছিল, B2 বোমারু বিমানে আঘাতে সেই ইউরেনিয়াম নাকি ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তারপরেও ডোনাল্ড ট্রাম্প ওই ইস্পাহানে ছাই হয়ে যাওয়া ইউরেনিয়াম সংগ্রহ করতে আগ্রহী। তিনি দাবি করেছেন আমেরিকার পাঠানো বিশেষ কমান্ডো বাহিনীর অপারেশনের দ্বারা ওই ছাইকে সংগ্রহ করবে আমেরিকা, তার অনুমতি দিতে হবে ইরানকে। তারপরেই আমেরিকা ইরানের সঙ্গে শান্তি চুক্তি করবে। তারপরে ইরানের উপর থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত স্যাংশন রয়েছে, সেই স্যাংশনের কিছু অংশ শর্ত সাপেক্ষে তুলে নেওয়া হবে আমেরিকার পক্ষে। এক অদ্ভুত দাবি। এই খবরগুলি অন্তত এই মুহূর্তে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে। তবে ইরানের পক্ষে আমেরিকার দেওয়া এই প্রস্তাব কোনোভাবেই গ্রহণ করা সম্ভব নয়। আর এই সমস্ত দাবি যদি ইরান মেনে নিত, তাহলে প্রথম দফার আলোচনাতেই ইরান মেনে নিতে পারত। তাই আমাদের যেটা অভিমত, ইরান আমেরিকার চাপানো এই সমস্ত শর্তকে কোনোভাবেই মেনে নেবে না। আর যদি মেনে না নেয় তাহলে কি হবে? সরাসরি আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার হেগসেথ তিনি জানিয়েছেন আমেরিকার সৈন্যরা প্রস্তুত আছে নতুন করে ইরান আক্রমণ করবার জন্য। ইরানকে এই মুহূর্তে কূটনৈতিকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র চেষ্টা করছে সর্বোচ্চ পর্যায়ে চাপ সৃষ্টি করা, যাতে ইরান বাধ্য হয় আমেরিকার দেওয়া এই প্রস্তাবকে গ্রহণ করতে। ফাইন্যান্সিয়াল টাইমস আজ কোট করেছে হেগসেথের উক্তি। তিনি দাবি করেছেন ইউএস রেডি টু রিস্টার্ট ওয়ার ইফ ইরান ডাজন্ট এগ্রি টু ডিল, হেগসেথ ওয়ান্স। হেগসেথ হুঁশিয়ারি দিয়েছেন ইরানকে যে আমেরিকার সৈন্যরা প্রস্তুত রয়েছে ইরানকে দ্বিতীয়বারের জন্য হামলা করতে। তাই এটা ইরানকে ঠিক করতে হবে তারা আমেরিকার দেয়া প্রস্তাবে রাজি হবে কিনা। তবে ইরানও চুপ করে বসে নেই। ইরানের পক্ষেও আমেরিকার উদ্দেশ্যে বড় সড়ো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওমান ও পারস্য উপসাগর বরাবর যে নৌ অবরোধ চালাচ্ছে আমেরিকা, সেই নৌ অবরোধ যদি তুলে না নেয়, ইরানের পক্ষেও ভয়ঙ্কর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চলুন দেখে নিই এবার কি সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। ইরান থ্রেটেন্স শিপিং ইন পার্সিয়ান গালফ, রেড সি অ্যান্ড গালফ অফ ওমান ইফ ইউএস নেভাল ব্লকেড কন্টিনিউজ। ইরান হুঁশিয়ারি দিয়েছে এই পারস্য উপসাগরে যে সমস্ত বাণিজ্য হয় এই সমস্ত দেশগুলির মধ্যে সেই বাণিজ্য পুরোপুরি বন্ধ করে দেবে ইরান। এদিকে লোহিত সাগর বরাবর এই আরব সাগর হয়ে বাব আল মান্দাব অতিক্রম করবার পর এই লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানেল হয়ে ভূমধ্য সাগর বরাবর যে বাণিজ্য জাহাজ চলাচল হয়, এই পুরো জাহাজ চলাচলকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে ইরান, সেই হুমকি দিয়েছে। আমরা আগে থেকেই জানি ইরানের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের হুথি গ্রুপ তারা হুমকি দিয়েছিল তাদের কাছে যদি নির্দেশ আছে ইরানের পক্ষে, তারা এই বাব আল মান্দাবকে বন্ধ করে দেবে। অপরদিকে পারস্য উপসাগর সেটা ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণেই রয়েছে। ফলে আমেরিকা যখন এই ওমান উপসাগর বরাবর তারা নৌ অবরোধ চালাচ্ছে, এই বিস্তীর্ণ অঞ্চলে যে বাণিজ্য চলছে এখনো পর্যন্ত, সেই বাণিজ্যকে ইরান কিন্তু হুমকি দিয়েছে বন্ধ করে দেবে। ফলে ইতিমধ্যেই বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট তৈরি হয়েছে
তার উপরে ইরান যদি বাবাল মান্দাব, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরে বাণিজ্য যদি বন্ধ করে দেয় শেষ পর্যন্ত, তাহলে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়তে সময় লাগবে না। আর এই জন্যই ওয়ার অন ইরান কুড লিড টু গ্লোবাল রিসেশন, IMF ওয়ার্নস। এই ওয়ার্ল্ড মনিটারি ফান্ডের পক্ষে আমেরিকাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তারা যদি অনির্দিষ্টকালের জন্য এই নৌ অবরোধ চালিয়ে যায় তাহলে বিশ্বে বড় রকমের অর্থনৈতিক মন্দা শুরু হবে, যে মন্দার হাত থেকে আমেরিকা যুক্তরাষ্ট্র রেহাই পাবে না। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের 60% মানুষ তারা বেঁচে আছে সীমাহীন অর্থনৈতিক সংকটের মধ্যে। তার উপরে ইতিমধ্যে যেভাবে জ্বালানির দাম বেড়ে গেছে, আমেরিকা মানুষের জন্য অশেষ ভোগান্তি অপেক্ষা করছে। তাই আমেরিকাকে অবিলম্বে মূল্যায়ন করতে হবে যে তারা আর কতদিন এই নৌ অবরোধ চালিয়ে যাবে। নৌ অবরোধ চালানোর অর্থ আমেরিকাকে, বিশ্বকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ রাখা। এই প্রেক্ষিতেই আমেরিকা যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষই দ্বিতীয় দফার আলোচনায় বসতে সম্মত হয়েছেন। তবে মূল দুই পক্ষের আলোচনার আগেই আলোচনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ইরান সহ প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ইতিমধ্যেই আসিম মুনির এবং শেহবাজ শরীফ তিনি এক দফা আলোচনা সেরে নিয়েছেন। সেই অর্থে বলা যায় আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে। তবে মুখোমুখি আমেরিকা এবং ইরান খুব শীঘ্রই বসছে। 20 তারিখের আগেই সেই বৈঠক হওয়ার সম্ভাবনা জোরদার। পরিশেষে আরো একটা গুরুত্বপূর্ণ খবরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দুদিন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম আমেরিকার সাধারণ মানুষ কোনোভাবেই চাইছেন না তারা তাদের পয়সায় ইসরায়েল গণহত্যা চালাক। এই আবহে বার্নি স্যান্ডার্স 15 এপ্রিল অর্থাৎ পরশুদিন আমেরিকার সেনেটে একটি বিল এনেছিলেন, যে বিলের মূল কথা ছিল ইসরায়েল আমেরিকার কাছ থেকে এই মুহূর্তে বেশ কিছু বুলডোজার এবং 1000 পাউন্ড গোলা বারুদ কিনতে চেয়ে বিল পাঠিয়েছে। সেই অস্ত্র যাতে আমেরিকা কোনোভাবেই ইসরায়েলকে বিক্রি না করে, এই বিক্রি আটকাতে বিল এনেছিলেন বার্নি স্যান্ডার্স। আর তাতে নজিরবিহীনভাবে এই প্রথম ডেমোক্র্যাট দলের 85% সদস্য তারা ভোট দিয়েছে এই বিলের সপক্ষে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই যেন ইসরায়েলকে এই অস্ত্র বিক্রি না করে। কারণ ইসরায়েলি সেনারা আমেরিকার কাছ থেকে কিনে নিয়ে যাওয়া এই বুলডোজার দিয়ে প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকের বাড়িঘর ভাঙার কাজে ব্যবহার করবে। ইতিপূর্বে তারা তাই করেছে, হাজার হাজার বাড়ি গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি IDF সেনা। তাই বার্নি স্যান্ডার্সের ডাকে আমেরিকায় এই প্রথম ডেমোক্র্যাট দলের 85% সেনেটার ভোট দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। যদিও এই বিল সেনেটে প্রত্যাখ্যাত হয়ে গেছে, অর্থাৎ ইসরায়েল অনায়াসেই আমেরিকার কাছ থেকে এখনো এই বুলডোজার বা গোলা বারুদ কিনতে পারবে, তাকে আটকানো যায়নি। কারণ ডেমোক্র্যাটরা এই মুহূর্তে সেনেটের সংখ্যা লঘু, তাদের সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান যেহেতু সংখ্যাগরিষ্ঠ দল, তারা এই বিল পাশ করে নেয়। 40-59 ভোটে এই বিল বাতিল হয়ে যায়। তবে আমেরিকার জন্য একটা বড় সড়ো বার্তা, একটা সবুজ সংকেত তৈরি হলো যে আমেরিকার মানুষ এখন প্রবলভাবে ইসরায়েল বিরোধী হয়ে উঠছেন। আর সেই বিরোধিতা কেবলমাত্র সাধারণ মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। ডেমোক্র্যাট দলের আমরা আগেই জানিয়েছিলাম 80% সদস্য সাধারণ মানুষ যারা ডেমোক্র্যাট দল করেন ইসরায়েল বিরোধী। আর তার প্রতিফলন কিন্তু আমেরিকার আইনসভাতেও দেখা গেল। আমেরিকার সেনেটে 85% ডেমোক্র্যাট সদস্য তারা ভোট দিল ইসরায়েলের বিপক্ষে। এটাও একটা বড় সড়ো জয়, কারণ একদিনে ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থান গ্রহণ করতে পারে না। এই পরিবর্তন